জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বেশ কয়েকটা স্টক দিয়ে একটা জাস্ট এক্সাম্পল কিভাবে মানে আপনি একটা পদ্ধতি অনুসরণ করে প্রফিট বের করতে পারবেন, সেটাই আজকের মেন টেকনিক থাকবে। তো সেই টেকনিকটা আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি সেটা পেপার ট্রেডিং করে দেখতে পারেন, হয়তো বা আপনার তাতে কিছু লাভ হতে পারে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে আমি রেগুলারই ভিডিও দিই কিছু না কিছু, আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, এক ক্লিকে আপনি দেখতে পারবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করে নেব। সবার প্রথমে আমি একটু আজকের মার্কেট নিয়ে সামান্য কিছু বলবো এবং তার সাথে সাথে সম্বর্ধনা মাদারসন, অনেকে বলছিলেন, মানে অনেকেই কমেন্ট করেছেন সম্বর্ধনা মাদারসনকে নিয়ে, তাকে নিয়েও একটু ডিসকাস করার চেষ্টা করব। তো আজকে আমরা নিফটিকে যদি দেখি, তো নিফটি আজকে মাইনাসে ক্লোজিং দিয়েছে, 181 পয়েন্ট মাইনাস, এবং শুরু থেকেই ওপেনিং পজিটিভ ছিল, তারপরে কন্টিনিউয়াসলি নিচে 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 লোয়ার লো করতে করতে নিচে। তো দেখুন লাস্ট 5 দিনের মধ্যে, মানে লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে কিন্তু দারুণ নিফটি একটা র্যালি দেখিয়েছে। তাহলে একটা পুল ব্যাক নিচ্ছে, এটা নর্মাল ব্যাপার। মার্কেট যখন ওপরে যাবে তখন টানা এরকম কন্টিনিউয়াসলি ওপরে এরকমভাবে চার্ট প্যাটার্ন তৈরি হয় না কখনোই। চার্ট প্যাটার্ন সবসময় এইভাবে তৈরি হতে হতে ওপরে যায়, ঠিক আছে। বিগত দিনে এটাই হয়ে আসছে। 6 মাসের চার্ট প্যাটার্ন আপনি যদি দেখেন, 1 বছরের চার্ট প্যাটার্ন আপনি যদি ফলো করেন, সমস্ত জায়গাতে কিন্তু আপনি ওরকমই পাবেন, ঠিক আছে। কন্টিনিউয়াসলি কি এরকম গেছে ওপরে? যায়নি, তো একটু নিচে ওপরে এইভাবেই যেতে থাকে সব সময়। তো যাই হোক, তো মোটামুটি আমরা তো এফআইসের এখন বাইং স্টার্ট হয়ে গেছে, দেখতেই পেয়েছি। আজও এফআইস বাই করেছে। তো এফআইসকে আজকেও যদি আমরা দেখি তাহলে 2240 কোটি টাকা নেট বাইং করেছে আজও এফআইস। তার মানে মোটামুটি আমরা বেশ কয়েকটা ট্রেডিং সেশনে যা দেখলাম তাতে আমরা এটা মোটামুটি একটা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, যে এফআইস কিন্তু আবার তাদের বাইংটা স্টার্ট করেছে। এতে কোনো ধোঁয়াশা থাকার কথা নয়, কারণ আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, ডাটা যেটা বলছে সেটাই। ডিআইস একটু সেল করেছে 696 কোটি টাকার মাল নেট। তো মোটামুটি এফআইস আমরা এখন অনায়াসে বলতেই পারি এফআইস আবার আমাদের ভারতীয় বাজারে ফিরে আসছে, এটা বলাই যেতে পারে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়, ঠিক আছে। তো যাই হোক, এবার একটা পুল ব্যাক মার্কেট নিচ্ছে, তো দেখা যাক পুল ব্যাক নিয়ে আবার একটা নতুন হাই মারবে। মানে নতুন হাই মানে হয়তো 25,000 26,000 আবার এখন এত তাড়াতাড়ি পৌঁছাবে না, কিন্তু ধীরে ধীরে একটা সময় গিয়ে নিশ্চয়ই পৌঁছাবে, ঠিক আছে। তো যাই হোক, সম্বর্ধনা মাদারসন নিয়ে একটু আলোচনা করে নেব। কোম্পানিটার হঠাৎ করে কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সমস্ত ব্যাপারটা ডিসকাস করার চেষ্টা করবো একটু ডিটেলসে। তো সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড, এটা নিয়েই আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে যে দাদা এই কোম্পানিটা অনেক দিন আপনি কভার করছেন না, একটু আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন কি ব্যাপার। তো আমি সম্পূর্ণ ব্যাপারটাই বলছি। 135 টাকা বর্তমানে শেয়ার প্রাইস আছে। 1 বছরের রিটার্ন যদি দেখি তাহলে 1 বছরে এখনও 15% রিটার্ন বসে আছে কোম্পানি। তার মানে 1 বছরে এখনও রিটার্ন দিয়েছে, নেগেটিভে নেই। হ্যাঁ, এবার কি হয়েছে, সমস্যাটা যাদের হয়েছে তারা হচ্ছে এই রকম জায়গায় বাই করা আছে, তার কারণে এখন সমস্যা, নিচে চলে এসছে। তো যাই হোক, ওপরের টপ লেভেল থেকে যদি একটু ক্যালকুলেট করি একদম নিচের লেভেলটা পর্যন্ত, তবু মোটামুটি 44-45% একটা কারেকশান ওপরের টপ লেভেল থেকে হয়েছে। এবার সম্বর্ধনা মাদারসন একটা লার্জ ক্যাপ কোম্পানি, ঠিক আছে। তো একটা লার্জ ক্যাপ কোম্পানিতে মোটামুটি 45% কারেকশান মানে একটা ভালো কারেকশান হয়েছে। এবার কখন, সেটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। আপনি যখন এই শেয়ারটা নিয়ে অ্যানালাইজ করেছিলেন তখন আপনার কি মনে হয়েছিল যে এই কোম্পানিটা রাইট কোম্পানি না রং কোম্পানি?
কোনটা মনে হয়েছিল? এই প্রশ্নটা আগে নিজেকে নিজে করবেন। আপনি কোম্পানির বিজনেস দেখে শেয়ার কিনেছিলেন, নাকি শেয়ার প্রাইস দেখে দৌড়াচ্ছে তাই জন্য কিনেছেন? আমার কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি সোজাসুজিভাবেই কথা বলতে ভালোবাসি, ঠিক আছে? তো একটু এই চিন্তাটা করবেন। এইবার আমি আমার পার্সোনাল মতামত যদি বলি, তাহলে আমি বলবো সম্বর্ধনা মাদারসন দুর্দান্ত বিজনেস করে, সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি আর বারবার বলছি না। তো এবার আপনিও যখন সেটা দেখে ইনভেস্ট করেছেন, তাহলে সেখানে শেয়ার প্রাইস নিচে এসছে, তো সমস্ত পুরো মার্কেটই নিচে এসছে, মার্কেটের সমস্ত স্টক নিচে এসছে, তো আপনার স্টকও নিচে এসছে, আলাদা কিছু না, একই ব্যাপার। যেখানে বড় বড় বিশাল বিশাল মানে কোম্পানি তারাও নিচে পড়েছে, তো সেখানে আপনার কোম্পানির স্টকও পিটাই হয়েছে। এটা একটা ন্যাচারাল ব্যাপার। মানে শুধুমাত্র যদি আপনার কোম্পানিটাই নিচে আসছে এবং অন্য কোম্পানি তার তুলনায় উপরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হয়তো আবার একটা নেগেটিভিটি কিছু থাকতে পারে। আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে ফার্স্ট, মানে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি রাইট কোম্পানি চুজ করেছেন কিনা। এবার রাইট কোম্পানি আপনি যখনই চুজ করবেন, তখন সেই রাইট কোম্পানিটা ইউটার্ন মারবে, এটা আপনাকে মানতে হবে। কেন মানতে হবে? তার কারণ সেই কোম্পানি, আপনি রাইট কোম্পানি যখনই মনে করবেন সেটাকে, তার মানে সে ভবিষ্যতেও ভালো বিজনেস করবে। প্রিভিয়াস ডাটা যেটা বলছে, প্রিভিয়াস ডাটা আপনি যা দেখেছেন কোম্পানি যেমনভাবে বিজনেস করে আসছে এবং কোম্পানি কি কি বিষয়ে বিজনেস করে, কি ব্যাপার, সমস্ত ডিটেলস আপনি পড়েছেন, পড়ে তারপর ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে? তাহলে ইউটার্ন মারবে, রাইট কোম্পানি বাউন্স ব্যাক করবে, মার্কেট যখনই রিকভারি করবে তখন আপনার রাইট কোম্পানিও বাউন্স ব্যাক করবে। হ্যাঁ, তার জন্য সময় নিতে পারে, এটা আপনি বলতে পারেন। সেই সময়টা হয়তোবা আপনার কাছে নেই, যার কারণে এত কনফিউশন। শুনুন, একটা কথা বলে দিই, স্টক মার্কেটে এসছেন, আপনার হাতে যদি সময় না থাকে তাহলে স্টক মার্কেট আপনার জন্য একদমই নয়। একদম সোজাসুজি কথা বলে দিলাম। তাতে আপনি খারাপ ভাবতে পারেন, আমাকে যা খুশি ভাবতে পারেন, একটা নেগেটিভ কমেন্টও করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসি। বুঝতে পেরেছেন? এবার যে মনে করছেন যে আপনার রাইট কোম্পানি ইউটার্ন মারবে এবং সে তার জন্য সময় নিতে পারে, সেই সময়টা আপনাকে দিতেও হবে, পেশেন্স দেখাতে হবে, ধৈর্য দেখাতে হবে। এই যে নিফটি 26,000 থেকে নেমে 21,000 মানে 22,000-এর নিচে চলে এসেছিল, তো নিফটি কি আর 26,000-এ যাবে না বা 30,000-এ যাবে না? অবশ্যই যাবে, কিন্তু রিটার্ন কারা পাবে? শুধুমাত্র যারা পেশেন্স দেখাবে, রাইট কোম্পানিতে ইনভেস্ট করবে, তারাই রিটার্ন পাবে। যারা মার্কেট ছেড়ে পালাবে, নেগেটিভিটি দেখে লস বুক করে চলে যাবে, তারা প্রফিট নিতে পারবে না। চ্যালেঞ্জ রইল আপনার সাথে। তারা আবার ঘুরে ফিরে মার্কেটে আসবে, সেই আবার নিফটি যখন 30,000-এ পৌঁছে যাবে এবং সমস্ত কোম্পানির শেয়ারগুলো, যেগুলো ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন 100 টাকার একটা স্টক কিনেছিল, সেই স্টকটা 60 টাকা বা 70 টাকা হয়ে গেছে, সেখানে লস বুক করে দিয়ে বেরিয়ে গেছে। ওই নিফটি যখন 30,000-এ পৌঁছাবে, তখন আবার সে দেখবে ওই কোম্পানির স্টকটা কতটাতে ট্রেড করছে, তখন হয়তো বা দেখবে 300 বা 350। তখন সে মাথায় হাত দেবে, বলবে, ইস, তখন যদি আমি সেল না করতাম, আমি যদি টিকে থাকতাম মার্কেটে, তাহলে আমার এত টাকা প্রফিট হতো, আমি এত টাকা ইনভেস্ট করেছিলাম। তখন বলবে। এইটা মানে অতীতেও এই জিনিসটা হয়েছে নতুন ইনভেস্টরদের সাথে এবং ভবিষ্যতেও এটা হবে। এবার কাদের হবে না? যারা একমাত্র আমাদের পুরানো চ্যানেল ধর ট্রেডিং টিপসে ছিলেন এবং এখন এই নতুন চ্যানেল সুপার ট্রেডার্স ইন্ডিয়াতেও আছেন এবং টিকে আছেন, একমাত্র তারাই সেই প্রফিটটা এনজয় করতে পারবেন, ঠিক আছে? এইটুকু আমি জানি। তো যাই হোক, এবার সম্বর্ধনা মাদারসন 5 বছরের চার্ট প্যাটার্ন যদি ফলো করি, তাহলে এর আগেও দেখুন এরকম নেগেটিভিটি হয়েছিল, কিন্তু আলটিমেটলি রাইট কোম্পানি বাউন্স ব্যাক করে, মানে ইউটার্ন মারে। মেরেছে। তাহলে ভবিষ্যতে গিয়েও কোম্পানি যদি ঠিকভাবে তার ব্যবসা চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতেও কোম্পানি ইউটার্ন মারতে পারে
কারণ আপনি রাইট কোম্পানি চুজ করেছেন তাই। হ্যাঁ, তার জন্য কতটা টাইম নেবে সেটা পরের কথা, কিন্তু ইউটার্ন মারতে পারে, সেই ভরসাতেই আপনি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন। ঠিক আছে, এবার সেই ইনভেস্টমেন্টের পদ্ধতিটা আপনি যদি ঠিকঠাকভাবে পালন করতেন, মানে এই টপ লেভেলে আপনি ভেবেছিলেন হয়তো বা এখানে কিনে নেবেন, এখান থেকে স্টকটি আরও ডবল হয়ে যাবে বা ট্রিপল হয়ে যাবে, এরকম কিছু ভেবেছিলেন এবং সেই ভেবে হিউজ কোয়ান্টিটি মেরে দিয়েছিলেন। মানে ধরুন 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন, জাস্ট একটা এক্সাম্পল, 1 লাখ টাকাই আপনি মেরে দিয়েছেন এই টপ লেভেলে, তাহলে আপনার প্রসেসে ভুল, প্রথম পদক্ষেপই ভুল। ঠিক আছে, আপনাকে করা উচিত ছিল রাইট কোম্পানি সবসময় চুজ করলে হবে না, রাইট কোম্পানির সাথে সাথে আপনাকে রাইট প্রাইসটাও চুজ করতে হবে। রাইট প্রাইসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন ওখান থেকেই আপনার হবে প্রফিট। ঠিক আছে, রাইট কোম্পানির সাথে সাথে রাইট প্রাইস চুজ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। রাইট প্রাইসটা কখন? যখন একটা রাইট কোম্পানির স্টক কারেকশান হবে বা নিচে আসবে। এবার একটা স্টক কতটা নিচে আসবে সেটা পৃথিবীর কেউ জানে না, আমি আপনি কেউই জানি না, একমাত্র জানে ভগবান, আর একজন জানে, সেটা হচ্ছে যে মিথ্যে কথা বলছে, তাছাড়া কেউ জানে না। ঠিক আছে, এবার আপনি কি করতে পারেন, আপনি একটা প্রসেস ফলো করতে পারেন। ধরুন আমি এই প্রিভিয়াস ইউটাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখান থেকেও স্টকটি ধীরে 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 নিচে আসছিল। এবার আপনি কি করলেন, এই টপ লেভেলে ইনভেস্টমেন্ট না করে, টপ লেভেলে কখনোই ইনভেস্টমেন্ট করা উচিত নয়, সবসময় একটা লো লেভেল থেকে ইনভেস্ট করা উচিত। এবার মনে করুন যখন কোম্পানিটি এই জায়গায় আসলো, আপনি মনে করলেন ঠিক আছে ওপরের টপ লেভেল থেকে মোটামুটি অনেকটা নিচে এসছে, তাহলে এখানে একটা ছোট্ট করে ইনভেস্টমেন্ট করা যায়। এবার আপনি কি করলেন, সেখানে 1 লাখ টাকাটাকে ভাগ করে নিলেন, 4টে ভাগে ভাগ করে নিলেন, 25,000 টাকা আপনি এখানে ইনভেস্ট করে দিলেন। তারপরে দেখলে বাকি 75,000 টাকা হাতে আছে আপনার। এবার 25,000 টাকা আপনার যে কটা স্টক হলো, তারপরে স্টকটি আবার ধরুন এখানটা চলে আসলো, আবার আপনি কি করলেন, 25,000 টাকার শেয়ার বাই করলেন। তাতে কি হলো, আপনি এই জায়গাতে 25,000 টাকায় যে কটা শেয়ার পেয়েছিলেন তার থেকে কিন্তু এই জায়গায় আপনি আরও বেশি সংখ্যক শেয়ার পাবেন এবং সস্তায় পাবেন। হলো, কিন্তু এই জায়গায় আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে দিতেন, তাহলে মানে আপনার বেশি দামেই কেনা হয়ে যেত, নিচের প্রাইসে আর কিনতে পারতেন না, তাহলে আপনার এভারেজও হতো না। বোঝা গেল? এবার তারপরে আরও 50,000 টাকা আপনার হাতে আছে। এবার ধরুন কোম্পানিটি আবার এখানে চলে আসলো, আবার আপনি 25,000 টাকা কিনলেন, তাহলে একটা আপনার কিন্তু এভারেজ হয়ে গেল, মোটামুটি এই লেভেল এবং এই লেভেলের মাঝখানে আপনার এভারেজ প্রাইসটা চলে আসলো। তারপরে আরও কিছুটা নিচে চলে আসলো, আবার একবার কিনলেন 25,000 টাকা, কথার কথা এক্সাম্পল পুরোটাই। তাহলে কি হলো, আপনি 4বারে টাকাটাকে আলাদা আলাদা ভাগে ভাগে ইনভেস্ট করলেন। এতে কি হলো, আপনার একটা এভারেজ প্রাইস হলো এবং আপনি সস্তাতেও মাল কিনতে পারলেন এবং কোয়ান্টিটিটাও আপনি বেশি পেলেন। যত সস্তায় কিনলেন তত কোয়ান্টিটি বেশি পেলেন ওই টাকার মধ্যেই, হয়ে গেল। এইবার কোম্পানিটি নেমেছে কোথা থেকে? এখান থেকে। তার মানে আপনি কোম্পানিটায় ভরসা করেন এবং নেমেছে এখান থেকে, যখন রাইট কোম্পানি ইউসেপ বানাবে এবং এই জায়গায় যাবে সেটা ভেবেই আপনি ইনভেস্ট করেছেন। ওপরে কতটা যাবে সেটা ছেড়ে দিন, সেটা লং টাইম মাল্টিব্যাগার রিটার্ন ওসব আলাদা কথা, কিন্তু রাইট কোম্পানি ইউসেপ বানাবে সেটা তো আপনি জানেন। তার মানে যেখান থেকে পড়েছিল সেই প্রাইসে আসবে, এই ভরসাটুকু কোম্পানির ওপর আপনাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যখন আপনি ভরসাটুকু রাখবেন, তখন রাইট কোম্পানি যখন ইউটার্ন মারবে আপনাকে প্রফিটও দেবে। এই লেভেল থেকে যখন রিটার্নটা পাবেন তখন দেখে নেবেন কতটা রিটার্ন। ঠিক আছে, তো এটাই হচ্ছে টেকনিক, ফর্মুলা হচ্ছে এটাই। ঠিক আছে, তো আমার এই ফর্মুলাটা অনেকে মানে যারা আর কি ক্যান্ডেল স্টিক বিভিন্ন রকম ইন্ডিকেটার ইউজ করেন, তাদের কাছে হয়তো আমার এই কথাগুলো একটু অন্যরকম মনে হবে। তারা হয়তো, যারা তাদের মধ্যে কেউ যদি দেখেও থাকেন ভিডিওটি, হয়তো বা একটু নেগেটিভ কিছু কমেন্টও করতে পারেন, সেটা ঠিক আছে। দেখুন, তাদেরকে আমি ছোট করছি না, তাদের ফর্মুলা ঠিক আছে, যে ফর্মুলায় কাজ করে তার ফর্মুলা তার কাছে বেটার, আমার কাছে এই ফর্মুলাটা বেটার। ঠিক আছে, তো সবার সাথে সবার মিল কখনোই খাবে না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মাইন্ডসেট, সবার মাইন্ডসেট আলাদা। এবার আপনাকে ঠিক করতে হবে আপনার মাইন্ডসেটে কোনটা কাজ করছে,
সেই মাইন্ডসেটটাকে আপনি ইউজ করার চেষ্টা করবেন। যে পদ্ধতিতে আপনার ইনকাম হচ্ছে সে পদ্ধতিটাতে নিজেকে একদম মানে প্রখর করে ফেলুন, একদম মানে নিজেকে মাস্টার বানিয়ে ফেলুন সেই পদ্ধতিটায়, ব্যাস তাহলেই দেখবেন কাজ শেষ। প্রচুর রকমের পদ্ধতি আছে, সবাই সবার পদ্ধতিতে বেস্ট, ঠিক আছে? আপনার কাছে পদ্ধতি কোনটা সহজ সেটাই আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। তো চলে আসি আমি একটু এবার সম্বর্ধনা মাদারসন নিয়ে যারা চিন্তায় আছেন। দেখুন, আমার কাছে এই কোম্পানিটা একটা রাইট কোম্পানি, আমার পার্সোনাল মতামত দিচ্ছি। এখন কেন নিচে আসছে তার কারণ হচ্ছে একটু গ্লোবালি নেগেটিভিটি, তার কারণটা বলে দিচ্ছি। সম্বর্ধনা মাদারসন প্রথমেই আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্সিলারি কোম্পানি, ঠিক আছে? গাড়ির কাঁচ, বডি এইসব বানাতে এই কোম্পানিটা একদম মাহির, 1 নম্বর কোম্পানি, ঠিক আছে? এই হচ্ছে কোম্পানির বিজনেসটা এমনই যে এই বিজনেসটা মানে এবার কোম্পানির কাছে ক্লায়েন্টও আছে, বড় বড় দারুণ ক্লায়েন্ট আছে, সমস্ত ব্যাপারটাই দেখাচ্ছে। ওয়্যান্ডিং হার্নেস কাজ করে, হ্যাঁ, ভিশন সিস্টেমসে কাজ করে, মডিউলস অ্যান্ড পলিউমার প্রোডাক্টসেও কাজ করে কোম্পানি, ঠিক আছে? মেটাল প্রোডাক্টসেও কাজ করে, টেকনোলজি অ্যান্ড সফটওয়্যারেও কাজ করছে, হ্যাঁ, রিটেল অ্যান্ড মানে রিটেল পাবলিককেও সার্ভিস দেয় কোম্পানি, ঠিক আছে? এয়ারোস্পেসেও কাজ করে কোম্পানি। তো এত সেগমেন্টে কোম্পানি কাজ করে, ঠিক আছে? তো দেখুন, গ্লোবাল ফুটপ্রিন্টস যদি দেখাই কোম্পানির 270টা ফেসিলিটি অ্যাক্রস 41 কান্ট্রিজ, কোম্পানি ডেলিভার্ড 89% রেভিনিউ জেনারেট করেছে, ঠিক আছে? জার্মানি থেকে কত রেভিনিউ আসে কোম্পানির? 21.4%, ইউএসএ থেকে 15.2%, চায়না থেকে 11.5%, ইন্ডিয়া থেকে রেভিনিউ আসে 10.8%, ফ্রান্স থেকে রেভিনিউ আসে 6.4%, মেক্সিকো থেকে রেভিনিউ আসে 5.3%। তার মানে ইন্ডিয়া থেকে রেভিনিউ আসে কত? মোটামুটি 11% ধরুন। বাকি সমস্ত রেভিনিউ কিন্তু গ্লোবালি, মানে আদার্স, আউটসাইড অফ ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া থেকে রেভিনিউ আসে, যার কারণেই কিন্তু এত নেগেটিভিটি। গ্লোবালি এখন একটা নেগেটিভিটি চলছে, ঠিক আছে? ট্যারিফ ফেরিফের ব্যাপারগুলো চলছে, এই যে মানে একটা ধোঁয়াশা রয়েছে এখন গ্লোবালি, সেই ধোঁয়াশাটা যতক্ষণ পর্যন্ত না কাটছে ততক্ষণ ঠিক হচ্ছে না আপাতত, ঠিক আছে? কোম্পানির বিজনেসটাকে আপনাকে ফোকাস করতে হবে। বিজনেস কি বন্ধ হয়ে যাচ্ছে? বিজনেস কিছু সময়ের জন্য ডাউন যেতে পারে, ঠিক আছে? 58% রেভিনিউ জেনারেট করে কোম্পানি তার টপ 8 কাস্টমার থেকে। 58% রেভিনিউ, টপ কাস্টমার আছে। কে আছে? মার্সারিজ বেঞ্চ, মার্সারিজ 14.6% রেভিনিউ জেনারেট করে, অডি 12.3% রেভিনিউ জেনারেট করে, ভলক্সওয়াগেন 9.3% রেভিনিউ জেনারেট করে, পোর্স 5.5% রেভিনিউ জেনারেট করে, বিএমডাব্লিউ থেকে রেভিনিউ জেনারেট করে 4.7%, রেনল্ড থেকে 4.2%, মারুতি সুজুকি থেকে রেভিনিউ জেনারেট করে 3.9%, অ্যান্ড পিএসএ গ্রুপ থেকে 3.4%। তার মানে বুঝতে পারছেন কোম্পানির কাছে টপ ক্লায়েন্ট আছে, এরকম টপ ক্লায়েন্ট আছে এই কোম্পানির কাছে, তাদেরকে এরা সার্ভিস দেয় এবং সেই টপ কাস্টমারের থেকেই রেভিনিউ আসে 58%। তার মানে বিজনেস একদম সলিড, ঠিক আছে? 2025 সালে ভিশন আছে কোম্পানির, মোটামুটি কোম্পানির সেলস করবে 2.6 লাখ করোড় 2025-এ কোম্পানির টার্গেট আছে, ঠিক আছে? তো মানে মূল বক্তব্য হচ্ছে কোম্পানির রেভিনিউটা ম্যাক্সিমাম আসে হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে। তো এখন গ্লোবালি একটা নেগেটিভিটি চলছে, এটাই হচ্ছে মূল কারণ, এবং অল ওভার মানে টোটাল মার্কেটেই নেগেটিভিটি চলছে, যার কারণে কারেকশান হয়েছে, ঠিক আছে? তো কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে? 95,000 কোটি। এবার আমরা দেখে নেবো একটু ফান্ডামেন্টাল কোম্পানি। এবার কোম্পানিটা রাইট কোম্পানি কখন আমরা বুঝবো? তার বিজনেস কেমন করছে, প্রফিট কত হচ্ছে, রেভিনিউ কত জেনারেট করছে, এই সমস্ত বিষয় তো দেখবো। কোম্পানির কাছে কত ঋণ আছে, কত কী আছে, সেগুলোই তো দেখবো। যাই হোক, মার্কেট ক্যাপ 95,000 কোটি, তার মানে লার্জ ক্যাপ কোম্পানি। এবার আমরা ইয়ারলি, বছরে রেভিনিউটা দেখে নেবো। 2021 থেকে বছরের রেভিনিউ কত? 57,000 কোটি, বেড়ে 63,000 কোটি, বেড়ে 78,700 কোটি, বেড়ে 98,692 কোটি, এখন 1,11,404 কোটি। একটা কোয়ার্টার এখনও বাকি আছে। তার মানে কি? কন্টিনিউ রেভিনিউ বাড়ছে, তার মানে বিজনেস বাড়ছে ধীরে ধীরে। নেট প্রফিটের দিকে যদি চলে আসি,
তাহলে 1500 কোটি, 1100 কোটি কমে গেছে, তারপরে আবার বেড়ে গেছে 1670 কোটি, তারপরে 3020 কোটি, এখন 4474 কোটি। একটা কোয়ার্টার এখনও বাকি আছে। তার মানে নেট রেভিনিউও বাড়ছে, নেট প্রফিটও বাড়ছে, দুদিকেই গ্রো হচ্ছে কোম্পানি। এবারে কোম্পানির কাছে রিজার্ভস আছে কত? 31,930 কোটি টাকা। রিজার্ভসের পরিমাণটাও কোম্পানির ধীরে ধীরে বাড়ছে এবং বোরোয়িং আছে 25,400 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা কম আছে, এবং বোরোয়িং আছে বলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ বড় বড় ডিল করতে গেলে, বড় বড় বিজনেস করতে গেলে বোরোয়িং নেওয়াটা খারাপ নয়। বোরোয়িং নিয়ে কোম্পানি সেটাকে কাজে লাগালে সেটা ভালো। যাই হোক, কোম্পানির ফিক্সড অ্যাসেট 32,400 কোটি টাকা, ফিক্সড অ্যাসেটের পরিমাণও বাড়ছে, এবং টোটাল অ্যাসেট 97,000 কোটি টাকা, টোটাল অ্যাসেটও বাড়ছে। এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানেও আমরা একটা মোটামুটি ডিসেম্বর কোয়ার্টারে আপডেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রোমোটার হোল্ডিং 58%, এফআইস মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে। পাবলিকের কাছে কত মাল আছে? 8.31%। পাবলিকের কাছে কত ছিল? পাবলিক হোল্ডিং কমছে, এবং 10%-এরও নিচে পাবলিক হোল্ডিং আছে। ম্যাক্সিমাম মাল বড় প্লেয়ারদের কাছে আছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকেও আমরা মোটামুটি বুঝতে পারছি যে ম্যাক্সিমাম মাল বড় প্লেয়াররা তাদের স্টেক ধরে রেখেছে, তারা কেউ বেরিয়ে যাচ্ছে না এখান থেকে। ঠিক আছে, জাস্ট একটা কারেকশন হয়েছে। ঠিক আছে, তো আমার কাছে এই কোম্পানিটা একদম বেস্ট, দুর্দান্ত একটি কোম্পানি। এই গ্লোবালি নেগেটিভিটিটা কাটলে এটা আমার কাছে রাইট কোম্পানি। বাউন্স ব্যাক করবে বা ইউটার্ন মারবে বলতেই পারেন। ঠিক আছে, এবার আমার ব্যক্তিগত যে মতামত সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা কি করবেন না করবেন একদম ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো বাই হোল্ড সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা এডুকেশন পারপাস আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝালাম এবং আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করলাম। ঠিক আছে, তো ভিডিওটি দেখে কখনোই বাই করার সিদ্ধান্ত নেবেন না, কারণ সেখানে যদি আপনার লস হয়ে যায় সেটা সম্পূর্ণ আপনারই হবে, সেক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। তো চলুন 3-4টে স্টক নিয়ে আমি একটা এক্সাম্পল দেবো, জাস্ট একটা ট্রেডিং এক্সাম্পল। তো চলে আসি আইসার মোটরস লিমিটেড। তো দেখুন, শেয়ারটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল মাত্র, কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটা জাস্ট একটা এক্সাম্পল। আমি চার্ট প্যাটার্নটা দেখে একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তো আমি এর 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম। এবার 1 বছরের চার্ট প্যাটার্নে কী দেখতে পাচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন। 1 বছরের চার্ট প্যাটার্নে এখন কোথায় আছে? ওপরের লেভেলে। তাহলে এখন ইনভেস্টমেন্ট মানে এটা আপনি যে স্টকটিতে ট্রেডিং করতে চাইছেন, শর্ট টাইম হোক বা ওই 2 মাস 4 মাস 6 মাস 8 মাস এরকম, ঠিক আছে, শর্ট টাইম একটা প্রফিট করতে চাইছেন, তো শর্ট টাইমের জন্য আপনাকে সময় দিতে হবে। ঠিক আছে, এবার কখনো কখনো সেটা 5 দিন 10 দিনেও হয়ে যাবে, কখনো 1 মাস 2 মাসও লাগতে পারে, কখনো 3 মাস 4 মাস 6 মাসও লাগতে পারে। ঠিক আছে, তো সেই টাইমটা আপনাকে রাখতে হবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? ওপরের লেভেলে আছে, তার মানে এখন নিশ্চয়ই কেনার সঠিক জায়গা নয়। তার মানে এবার এই কোম্পানিটা আপনার কাছে রাইট কোম্পানি, আইসার মোটরস রাইট কোম্পানি ধরুন হয়ে গেল, আমার কাছে রাইট কোম্পানি হয়ে গেল। এবার রাইট প্রাইস খুঁজতে হবে। ঠিক আছে, তার মানে এখন রাইট প্রাইস নেই, টপ লেভেলে আছে। তাহলে এবার আমি সেকেন্ড কি দেখব? সেকেন্ড দেখব এই স্টকটি কি করছে, প্রিভিয়াস হিস্টোরি কি বলছে। প্রিভিয়াস ডাটা বলছে এখানে একটা লেভেল এবং এই একটা লেভেল, এই একটা লেভেল দেখতে পাচ্ছি আমি 1 বছরের চার্ট প্যাটার্নে। এবার এখান থেকে ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এই করে যাচ্ছে, তার মানে এই ওপর নিচ করে একটা প্রফিট হচ্ছে। আমি 6 মাসের ডাটাটাও যদি দেখাই আপনাকে, এই দেখুন এখান থেকে ইউ 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 আবার একটা ইউ হয়েছে। এইভাবে মানে রাইট কোম্পানি ইউসেফ বানাবে এবং প্রফিট দেবে। ঠিক আছে, ধরে নিন এই ইউটা আপনি মনে করুন এখান থেকে কম কম শেয়ার কিনছেন। ঠিক আছে, আপনার ধরুন এই জায়গায় এভারেজ হলো, কথার কথা দেখুন এখান থেকে এই রিটার্নটা 10% রিটার্ন একবার। ঠিক আছে, একবার এরকম রিটার্ন, এরকম আরেকবার এইভাবে বারংবার রিটার্ন হয়। এবার আমরা দেখব 5 বছরের ডাটা। 5 বছরে কি বলছে? 276% রিটার্ন। ঠিক আছে, তো 5 বছরে মোটামুটি 276% রিটার্ন এবং টপ লেভেলে আছে। তার মানে প্রফিট বুকিং আসতে পারে যখন তখন, কিন্তু শর্ট টাইমের ক্ষেত্রে একটা এইভাবে কাজও হচ্ছে। এবার কোম্পানির মার্কেট ক্যাপ দেখবো আমরা, মার্কেট ক্যাপ কত আছে? 1,48,000 কোটি টাকা। তার মানে একটা লার্জ ক্যাপ কোম্পানি। তাহলে একটা লার্জ ক্যাপ কোম্পানি মোটামুটি 40-45% কারেকশান হতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে।
এবার 1 বছরের চার্ট প্যাটার্ন, 1 বছরের চার্ট প্যাটার্নের সব থেকে লো কোনটা আছে এখানে দেখতে পাচ্ছি। এবার তার থেকেও নিচে আমি রেডি থাকবো আমার ফর্মুলা ইউজ করার জন্য, এবং কম শেয়ার। এবার এই কোম্পানিতে শর্ট এরকমভাবে কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ওভার কনফিডেন্স দেখালে চলবে না। আমি কথার পুরোটাই কিন্তু এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল মাত্র, আমি চার্ট দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এবার শর্ট টাইমে তো প্রফিট হচ্ছে, তাহলে এই প্রফিটটাও হাতছাড়া করতে চান না, তাহলে কি করা উচিত? মনে করুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে? এবার 1 লাখ টাকাতে আপনাকে কিন্তু রিস্ক নিলে হবে না। এক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হবে ওই ধরুন 20 বা 30,000 টাকা, ব্যাস, এর বেশি একদম না। এই রিস্কটাই আপনি নিতে পারেন, এই লেভেলের মধ্যে। কিন্তু তারপরে আপনাকে কিন্তু নিচে বড় ইউএর জন্য রেডি থাকতে হবে, কারণ যেহেতু 5 বছরে একটা বড় রিটার্ন দিয়েছে, সুতরাং প্রফিট বুকিং আসতে পারে, এটা আপনাকে মানতেই হবে। তার জন্য আপনাকে অ্যালার্টও থাকতে হবে, ঠিক আছে? হয়ে গেল, পুরোটা ক্লিয়ার। এই একটা এক্সাম্পল, একটা কোম্পানি দিয়ে আমি চার্ট প্যাটার্ন দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট আরও 2-3টে কোম্পানি এক্সাম্পল দিচ্ছি। নেক্সট কোম্পানিটা হলো সিমেন্টস লিমিটেড, ঠিক আছে? এটাও একটা এক্সাম্পল। এটারও আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম। এবার 1 বছরের চার্ট প্যাটার্নে কী দেখতে পাচ্ছি? সেম ওই রকমই, আগেরটার মতোই সেম হয়েছে। এখানে ইউ, কিন্তু এবারের বেলা কী করলো? এই লেভেল ভেঙে দিল। তার মানে যারা ওভার কনফিডেন্স দেখিয়েছিলেন যে এই লেভেল থেকে নিচে নামবে না, নামলো তো। 1 বছরের লো আরও নিচে ছিল, তাহলে সেই পর্যন্ত রেডি ছিল না। তার মানে রুলস ব্রেক করলে চলবে না, রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে, ঠিক আছে? তার মানে এই লো ভেঙে নিচে আসতে পারে, প্রফিট বুকিং হতে পারে। এবার সিমেন্টসের ক্ষেত্রেও আমরা দেখে নেব 5 বছরের রিটার্ন কত, 418% এখন কারেকশান হয়েও, ঠিক আছে? 5 বছরে 418% এখন এই কারেকশানটা হওয়ার পর রিটার্ন দেখাচ্ছে। এবার এই কারেকশানটা কত হয়েছে, ওপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি, মোটামুটি ওপরের টপ লেভেল থেকে নিচের লেভেল, তো মোটামুটি ওই 42-43% কারেকশান হয়েছে। তার মানে একটা, এবার মার্কেট ক্যাপ কত, 1,93,000 কোটি টাকা। তার মানে একটা লার্জ ক্যাপ কোম্পানি, তাহলে একটা লার্জ ক্যাপ কোম্পানি 40-45% কারেকশান হতেই পারে। তার মানে মোটামুটি রেঞ্জটা ঠিকঠাক হয়েছে, ঠিক আছে? এবার যদি কোম্পানির বিজনেসে কোনো নেগেটিভ সংকেত না থাকে তবেই কিন্তু এটা, এবার কোনো নেগেটিভ কোনো খবর আছে, কোম্পানির ইন্টারনাল কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু 40% কেন, সেখানে 70-80-90% পর্যন্তও ক্র্যাশ হতে পারে সেই কোম্পানির স্টক, ঠিক আছে? সেটা আপনাকে ফলো রাখতে হবে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টে, এবং কোম্পানির গতিবিধির ওপর নজর রাখতে হবে আপনাকে। আশা করি বোঝাতে পারলাম। এখন আমি যেটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি সেটা বুঝুন। তাহলে সিমেন্টস এবার আপনার কাছে রাইট কোম্পানি হয়ে গেল। তাহলে রাইট কোম্পানি যখন ইউটার্ন মারবে, ঠিক আছে? গত 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, তাহলে এই যে এখানে এইভাবে কাজ হচ্ছিল, এখন একটা কারেকশান দিয়েছে। তাহলে 1 বছরের চার্ট প্যাটার্নে আমরা দেখলাম মোটামুটি 40-42% কারেকশান হয়েছে। তার মানে একটা লার্জ ক্যাপ স্টক 40-42% কারেকশান হয়েছে, মানে সেখানে একটা সুন্দর সুযোগ। এবার আপনি ধরুন এখানে ভেবেছিলেন যে এর নিচে নামবে না, এবার আপনি এখানে ওভার কনফিডেন্সে হিউজ কোয়ান্টিটি মেরে দিয়েছেন, তারপর নিচে আপনি রেডি ছিলেন না, তাহলে এখনও আপনি পজিটিভে আসেননি। কিন্তু আপনি যদি রুলস ফলো করে কম শেয়ার কিনতেন, তাহলে আপনার এভারেজ প্রাইস মোটামুটি এখানে চলে আসতো। এবার কোম্পানিটি মোটামুটি এই জায়গায় এখন চলে এসছে, আর কিছুটা উপরে উঠলেই, মানে রাইট কোম্পানি ইউসেপ তো বানাবেই। এখন আপাতত উপরের দিকে আপট্রেন্ড দেখতে পাচ্ছি, এবং আপট্রেন্ডটাও কেমন দেখতে পাচ্ছেন, এইভাবে যাচ্ছে, তো এইভাবেই যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে একটা কোম্পানি যখন নিচে নামে তখনও এইভাবে নামে, এবং উপরে ওঠে যখন তখনও এইভাবেই উপরে ওঠে, ঠিক আছে? এটাই হচ্ছে শর্ট টাইমে কাজ করার ফর্মুলা, ঠিক আছে? আরও 2টো এক্সাম্পল দিই। নেক্সট এক্সাম্পলটা দেবো SRF লিমিটেড, ঠিক আছে? SRF 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম। এবারে দেখুন 1 বছরের চার্ট প্যাটার্ন কী বলছে।
এখান থেকে একটা ইউসেপ বানিয়েছে, এখান থেকে আবার একটা ইউসেপ বানিয়েছে, এখান থেকে একটা ইউসেপ বানিয়েছে, আবার একটু নিচের দিকে আসছে। তার মানে এখন মোটামুটি রাইট প্রাইস ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, মানে উপরের লেভেলেই প্রায় মোটামুটি আছে। ঠিক আছে, তাহলে এখন 1 বছরের চার্ট প্যাটার্ন আমি ওপেন করে রেখেছি। 1 বছরের লো এখানে আছে, এখন স্টকটি আছে এখানে। তার মানে 1 বছরের লো কত আছে? মোটামুটি 2150 ধরুন। তাহলে 2150 হচ্ছে 1 বছরের লো। এখন কোম্পানিটি কোথায় আছে? মোটামুটি 2900। ঠিক আছে, তার মানে এখান থেকে আরও অনেক নিচে আসতে পারে। এবার এখন নিশ্চয়ই কেনার জায়গা নয়, মানে রাইট প্রাইস এখনও আসেনি। তার মানে এতে আমাকে খুঁজতে হবে, অপরচুনিটি খুঁজতে হবে কখন নিচে আসছে এবং নিচে কতটা আসতে পারে সেটাও খুঁজতে হবে। এবারে এরও আমি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখে নেব। 5 বছরে কী বলছে? 431% রিটার্ন আছে 5 বছরে, এবং অলরেডি ওপরের টপ লেভেলে আছে। তাহলে কারেকশান আসতেই পারে, সেটাও মাথায় রাখতে হবে। সমস্ত ব্যাপারটাই মাথায় রাখতে হবে, এবং 5 বছরের মধ্যেও একই একটা রেঞ্জ ধরে কাজ করছে, তাহলে নিচে আসতেই পারে, সম্ভাবনা অবশ্যই আছে। ঠিক আছে, সেইভাবে আপনাকেও ফর্মুলা ঠিক রেখে কাজ করতে হবে। নিচের প্রাইস একটা দেখতে হবে, তারপর কম শেয়ারের সাথে এন্ট্রি। যে কোম্পানিতে আপনি কাজ করতে চাইছেন, এগুলো জাস্ট একটা এক্সাম্পল মাত্র, বারবার বলে দিচ্ছি, কারণ অনেকে শেয়ারের নাম দেখে কেনার চিন্তাভাবনা করে ফেলেন, তারপরে গিয়ে নেগেটিভ হয়ে যায়, তখন গিয়ে আমাদের দোষারোপ করেন। সেটা করে লাভ নেই। বোঝার চেষ্টা করুন, কথাগুলো শুনুন, পুরো সম্পূর্ণ ভিডিওটি বুঝুন, কি বলতে চাইছি সেই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করুন, তাহলে আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা লাস্ট এক্সাম্পল দিই। তো লাস্ট আরেকটা কোম্পানি, অ্যাভিনিউ সুপারমার্ট, ডিমার্ট। ঠিক আছে, এরাও 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিই। 1 বছরে নেগেটিভ, মোটামুটি 12.5% নেগেটিভ, এবং 1 বছরের মধ্যে এই জায়গায় দেখুন একটা সুন্দর কাজ হচ্ছিল, তারপরেই কি করলো? নিচে। এবারে নিচে এসে কি করেছে? নিচে এসে একটা রেঞ্জ ধরেছে, এখানে উপরে একটা রেঞ্জ ধরেছিল, এবার নিচে এসে একটা রেঞ্জ ধরেছে। এবার আপনি কিন্তু এখানে একটা নিচের রেঞ্জ পেয়ে গেলেন। ঠিক আছে, এবং ওপরের টপ লেভেল থেকে নিচেও একটা প্রাইস পেয়ে গেলেন। এবার আপনাকে দেখতে হবে 5 বছরের পারফরমেন্স কোম্পানির। 5 বছরে 89% রিটার্ন, এবং 5 বছরে কি করেছে? যখনই নিচে গেছে একটা ইউসেপ তৈরি করেছে, ইউসেপ তৈরি করেছে, ইউসেপ তৈরি করেছে। তাহলে ভবিষ্যতেও এরকম ব্যবসা করলে ইউসেপ তৈরি করবে রাইট কোম্পানি, যদি এটা আপনার কাছে রাইট কোম্পানি হয় তবেই। ঠিক আছে, তার মানে 5 বছরে মোটামুটি ডবল হয়নি, তাহলে এই কোম্পানিটা সম্ভাবনা, মানে ম্যাক্সিমাম সম্ভাবনা আছে আর খুব বেশি নিচে নাও পড়তে পারে, যদি কোম্পানির বিজনেসে কোনো এফেক্ট না আসে। ঠিক আছে, এবার এরও মার্কেট ক্যাপ কত আছে? 2,56,000 কোটি টাকা, তার মানে একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবার 1 বছরের আমরা উপরের টপ লেভেল থেকে, উপরের টপ লেভেল থেকে মোটামুটি নিচে একটু দেখার চেষ্টা করব। তো মোটামুটি 36-37% কারেকশান হয়েছে ওপরের টপ লেভেল থেকে, তার মানে লার্জ ক্যাপ কোম্পানি, একটা ভালো কারেকশান হয়েছে, এবং এই কারেকশানে একটা লো পয়েন্ট বানিয়েছে, এবং এখানে একটা রেঞ্জ ধরেছে। এবার অনেকে কী করেন, এই রেঞ্জটা এর ওপরে যখন যাবে তারপরে বাইং শুরু করেন। এটাও ঠিক, কোনো অংশে আমি ভুল বলবো না, যেহেতু এই জায়গার মধ্যে ওঠানামা করছে, তখন কি করে, এই রেঞ্জটা যখনই ব্রেক করে তারপর গিয়ে কেনার চেষ্টা করে, এবং খুব তাড়াতাড়ি প্রফিটটা নিয়ে নেয়, এবং ওপরে যখন যায় তখন এইভাবেই যেতে থাকে। তো যাই হোক, সেগুলো সমস্ত টেকনিক্যাল ব্যাপার, আমি একদম সিম্পল ভাষাতে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এবার আপনাকে কী করতে হবে? এবার আপনাকে মাথায় এটা রাখতে হবে যে এখন লো লেভেলে এই জায়গাটার মধ্যে ওঠানামা করছে, এবং ওপর থেকে নেমেছিল এই জায়গা থেকে, তার মানে রাইট কোম্পানি ইউসেপ তো বানায়, প্রিভিয়াস হিস্টোরি যা বলছে। তাহলে ভবিষ্যতেও যদি কোম্পানি ডিমার্টের ব্যবসা ভালো, ভবিষ্যতেও গ্রো করতে পারে, যদি ব্যবসা ভালো চলে তাহলে রাইট কোম্পানি ইউটার্ন মারবে, এবং যখন মারবে তখন রিটার্নও দেবে। এবার আপনাকে প্রসেস ঠিকঠাকভাবে ফলো করতে হবে। তো 4টে কোম্পানি নিয়ে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, চার্ট প্যাটার্নটা দেখে আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এই লজিকটা যদি আপনার মনে হয় যে আমার সাথে আপনি একমত, তাহলে আপনি এটা পেপার ট্রেডিং করে দেখতে পারেন। ঠিক আছে, এবার আপনি যে কোম্পানিতে এই কাজটা করতে চাইছেন
তো এই যে মানে এখন আমি এই 4টে কোম্পানি নিয়ে যে এক্সাম্পলটা দিলাম, সেই এক্সাম্পলটা অনলি ফর কিন্তু মানে লার্জ ক্যাপের এক্সাম্পল দিলাম। স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু এর থেকে আরও অনেক কারেকশান হতে পারে, এবং স্মল ক্যাপ মিড ক্যাপে একটা রিস্ক ফ্যাক্টরও থাকে, কারণ সেই কোম্পানিগুলো ছোট অলরেডি। আর এরা হচ্ছে সমস্ত বড় কোম্পানি, এরা একটা সময় ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, একটা লিমিটেড অর্ডার থাকে। তো সুতরাং এই সমস্ত কোম্পানি ওপর নিচ এইভাবে কাজ হয়, যেটা প্রিভিয়াস ডাটা যেটা বলছে, ঠিক আছে। ফিউচারে দেখুন কী হবে না হবে সেটা পৃথিবীর কেউ জানে না, তবে আমরা প্রিভিয়াস ডাটা দেখে ফিউচারের অনুমান করতে পারি। তো স্টক মার্কেট পুরোটাই হচ্ছে অনুমানের খেলা। এই অনুমান এবং আপনার কিছু পেশেন্স লেভেল এবং কিছু জিনিস বুঝে গেলেই এবং ফর্মুলাটা ঠিকঠাকভাবে পালন করলেই, তাহলে কিন্তু এই পদ্ধতি অনুযায়ী আপনি একটা প্রফিট বের করতে পারবেন। দেখুন, স্টক মার্কেট থেকে প্রফিট বের করা হচ্ছে একটা স্কিল। সেই স্কিলটা হচ্ছে এই, যেটা আমি জানি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই স্কিলটা আপনি পেপার ট্রেডিং করে দেখতে পারেন যে এই পদ্ধতিটা কাজে লাগছে কি না। যদি আপনার মনে হয় কাজে লাগছে, তারপরে কম টাকার সাথে আপনার পছন্দ মতো কোম্পানিতে আপনি ইনভেস্ট করার চেষ্টা করুন, এবং তাতে একটু সময় দিন এবং সঠিক ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করুন। আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। তো আমার উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে আপনাদের লস যাতে না হোক, ঠিক আছে। তো একটু যদি আপনি সামান্য কিছু হলেও একটু ইনকাম করতে পারেন, সেটাই আমার মূল উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।